দেয়ার ইজ আ রিজন যে যখনই তোমরা ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা বলো, তো সবচেয়ে প্রথমে যে দেশ তোমাদের মাথায় আসে দ্যাট ইজ ব্রাজিল ন্যাশনাল টিম। আর এতে কোনো পার্থক্য পড়ে না তুমি কোথা থেকে, তুমি হও বাংলাদেশ থেকে যে কখনো ফুটবল ওয়ার্ল্ড কাপই খেলেনি, বা তুমি হও জার্মানি থেকে, প্রথম দল যেটা তোমাদের মাথায় আসবে দ্যাট ইজ ব্রাজিল ন্যাশনাল টিম। আই মিন দ্য কান্ট্রি দ্যাট হ্যাজ ওন দ্য মোস্ট ওয়ার্ল্ড কাপস। বিশ্বকাপে আজ পর্যন্ত সব বিশ্বকাপে তারা কোয়ালিফাই করেছে, সব বিশ্বকাপে তারা খেলেছে, দ্যাট ইজ ব্রাজিল ন্যাশনাল টিম। তাই নো ম্যাটার হাউ গুড বা ব্যাড তারা ছিল লাস্ট ফিউ ওয়ার্ল্ড কাপসে, ইট জাস্ট ডাজেন্ট ম্যাটার টু দ্য পাবলিক। তারা চায় শুধু ব্রাজিল হোপফুলি একটা ডিসেন্ট ফর্মের মধ্যে থাকুক। কিন্তু এখন ব্রাজিলের ফুটবল ওয়ার্ল্ড গত কিছু সময়ে ধরে খুব ভালো যাচ্ছে না। সেখানে তাদের ফেডারেশনস এর কিছু প্রেসিডেন্সিয়াল চেঞ্জেসও হয় গত কিছু সময়ের মধ্যে। দেন তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সও ছিল তাদের পুরো হিস্টোরি এর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ড। কার্লো অ্যানচেলত্তি এর উপর পুরো ভার রয়েছে এখন এই টিমের। and then addressing the elephant in the room, or as I should say elephant in the hospital room, Neymar Junior friends, হি ইজ গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ। কিন্তু নেইমার জুনিয়র এর একটা লাস্ট মিনিট ইনক্লুশন, এরপর গত 3 মাস ধরে যখন থেকে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডসের অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা হচ্ছিল, আলোচনা চলছিল, প্রথম ড্রাফট এসেছিল, দ্বিতীয় ড্রাফট এসেছে, ফ্রেন্ডলি গেমস হয়েছে, কোথাও নেইমারের কলাপ ছিল না। ফ্যান্সরা রিয়েলি ডিসহার্টেন্ড ছিল। আর তার হাঁটু না চলুক, তার জয়েন্ট কাজ না করুক, মানুষজনের কিছু যায় আসে না, তাদের শুধু দরকার নেইমারকে ওয়ার্ল্ড কাপ খেলা দিক। বিফোর উই টক অ্যাবাউট ওয়ার্ল্ড কাপের তাদের স্কোয়াড, আমাদের কথা বলতে হবে এই ফ্যাক্ট নিয়ে যে নেইমার জুনিয়র ইজ গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ হুইচ ইজ গোয়িং টু বি দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ অফ হিস কেরিয়ার। Hopefully, I don't think he gonna continue and play 2030 ওয়ার্ল্ড কাপ। তা আমার মনে হয় না তার ফিজিক্যাল কন্ডিশন এটা অ্যালাউ করবে। তো ফার্স্ট অফ অল সামনে আমরা কথা বলবো যে তার টিমে কত বড় রোল হতে যাচ্ছে। বাট অনেস্টলি স্পিকিং, যদি নেইমার জুনিয়র না যেত ওয়ার্ল্ড কাপে, অনেক বড় একটা ফ্যান বেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ব্রাজিল দেখতোই না। ইভেন যদি নেইমার না খেলেও, ইভেন যদি সে বেঞ্চে থেকে 10-15 মিনিটের জন্য আসে, মানুষ সেটা দেখতে চাইবে। দ্যাট ইজ হোয়াই দে ফলো ওয়ার্ল্ড কাপ। বাট দেন দ্য ফ্যাক্ট যে এখানে মেজরিটি যত ইয়াং প্লেয়ার্স আছে বা মিড কেরিয়ারের মধ্যে যারা আছে, তাদের হিরো ছিল নেইমার জুনিয়র। দেয়ার ইজ এ কাল্ট অফ নেইমার ইন ব্রাজিল। বড় বড় নাম, ইভেন যারা নিজেরাই যেতে পারেনি ওয়ার্ল্ড কাপে, বেচারা জোয়াও পেদ্রো বলছিল তার ড্রিমস হচ্ছে নেইমারের সাথে খেলা, সে নিজেই যেতে পারেই, কিন্তু নেইমার খেলবে। কিন্তু এখানে মেজরিটি প্লেয়ার্সের হিরো নেইমার জুনিয়র। তো তার সাথে ওয়ার্ল্ড কাপ এ যেতে পারা একটা বিগ ডিল তাদের জন্য। অ্যান্ড দেন তুমি নেইমার জুনিয়র নিয়ে কথা বলো, ইফ হি ইজ ফিট, আমাকে কিছু বলতে হবে না, এভরিওয়ান নোস হোয়াট নেইমার কেপেবল অফ। এটা হচ্ছে ব্রাজিলের ন্যাশনাল টিমের স্কোয়াড। আর এটা প্রথমবার দেখলে আমি জানি অনেক কোয়েশ্চেন আসে, অনেকবার তুমি ভাব যে ভাই এই প্লেয়ার কেন নিচ্ছে, এ তো এই সময়ের মধ্যে রিটায়ার হয়ে যাওয়া উচিত, এ কি এখনো বেঁচে ছিল নাকি। তো এইসব কোয়েশ্চেন তোমাদের মাথায় আসবে, আমরা সামনে এটাকে অ্যান্সার করব। কিন্তু লেট আস স্টার্ট দ্য পজিশন বাই পজিশন, স্টার্টিং অফ উইথ দ্য গোলকিপার পজিশন। এলিসন বেকার ফ্রম লিভারপুল, এডারসন ফ্রম ফেনেরবাচে অ্যান্ড ওয়েভারটন ফ্রম গ্রেমিও। তো এখানে কোনো সারপ্রাইজ নেই, তোমরা এক্সপেক্ট করেছিলে এই গোলকিপাররাই যাবে। এখন তাদের ইন্ডিভিজুয়াল ফর্ম, তাদের এজ, তাদের ফিজিক্যাল কন্ডিশন, তাদের ইনজুরি রেকর্ড, এইসব জিনিস ব্রাজিল ফ্যান্সদের অনেক চিন্তায় ফেলবে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে যদি তারা কোনো আনকমফোর্টেবল ফিজিক্যাল কন্ডিশনে না থাকে, দিস আর টপ 3 গোলকিপার্স টু হ্যাভ। আই মিন এলিসন আর এডারসন অবভিয়াসলি দুইটা প্রিমিয়াম চয়েসেস। এলিসন হবে যে স্টার্ট করবে ব্রাজিলের জন্য, কোনো ডাউট নেই এটা নিয়ে। সে একটা ওভারঅল কমপ্লিট গোলকিপার, বড় ওকেশনসে রিলায়েবল, সে একটা ওভারঅল গুড গোলকিপার। বল প্লেয়িংয়ে, কর্নার্স ক্লেইম করা বা এসব স্পেক্টে, ইভেন স্টাইল অফ প্লে এর জন্য যেটা ব্রাজিল খেলতে চাইবে। কারণ তারা সামনে অনেক কাউন্টার অ্যাটাক খেলবে আমার ওপিনিয়নে। তো সেই এসপেক্টে একটা গোলকিপার যার রেঞ্জ এলিসনের মতো, সেটা খুব হেল্পফুল হবে। যদি তুমি এলিসন আর রায়াকে কম্পেয়ার করো, আমি জানি তাদের স্ট্যাটস খুব এফেক্টেড হবে আর্সেনাল আর লিভারপুলের প্লেয়িং স্টাইলের কারণে। কিন্তু তবুও তুমি দেখবে কিছু ক্রুশিয়াল এসপেক্টে এলিসন কম মিনিটস খেলেও তার ফিজিক্যাল ফর্ম কোয়েশ্চেনেবল ছিল পুরো সিজন জুড়ে, স্টিল সে মেনটেন করেছে, সে অ্যাকচুয়ালি বেটার পারফর্ম করেছে কিছু এসপেক্টে। তো আমরা
তো আমার মনে হয় গোলকিপার পজিশন ইজ দ্য লিস্ট ডিবেটেবল প্লেস ফর দিস ব্রাজিল স্কোয়াড। এখন চলো কথা বলি টু দ্য ভেরি ডিবেটেবল পজিশন। অনেক বেশি ডিবেটস এই ডিফেন্স লাইনে তারা নিয়েছে অ্যালেক্সান্দ্রো ফ্রম ফ্লামিঙ্গো, ডানিলো ফ্রম ফ্লামিঙ্গো, লিও পেরেরা অলসো ফ্রম ফ্লামিঙ্গো, ব্রেমার ফ্রম ইভেন্টাস, ইবেনিজ ফ্রম আল আহলি, মার্কিনোস ফ্রম পিএসজি অ্যান্ড গ্যাব্রিয়েল ফ্রম আর্সেনাল অ্যান্ড ডগলাস সান্তোস ফ্রম সেন্ট পিটার্সবার্গ। যদি তাদের স্টার্টিং দুইটা সেন্টার ব্যাকস হয়, দ্যাট আর গোয়িং টু বি গ্যাব্রিয়েল অ্যান্ড মার্কিনোস, যদি তারা ফিট ইনাফ থাকে, যদি তারা পুরো ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, দ্যাট ইজ গোয়িং টু বি দেয়ার বেস্ট হোপ। কারণ অনেস্টলি গ্যাব্রিয়েল, মার্কিনোস, অ্যালিসন যদি তারা ভালো থাকে, যদি তারা ঠিক পার্সপেক্টিভে পারফর্ম করে, দে আর গোয়িং টু স্ম্যাশ ইট ইজিলি। এবং ইভেন যদি তাদের ব্যাকআপস নিয়ে কথা বলি, তারা অনেকটা ব্রাজিলিয়ান ট্রাস্টের উপর গেছে। যদি আমরা দেখি এখানে ফ্লামিঙ্গো এর অনেক প্লেয়ার্স তারা নিয়েছে, অনেক নন ইউরোপিয়ান প্লেয়িং প্লেয়ার্স নিয়ে যাদের মিনিটসও আছে ব্রাজিলের জন্য। যেমন আমরা দেখব এখানে মিডফিল্ডেও আসবো, অ্যাটাকেও আসবো। তো ইভেন আমি চেক করছিলাম কিছু ব্রাজিলিয়ান সাবরেডিটস এ তাদের ফর্মস নিয়ে, যে ব্রাজিলিয়ানরা কি বলছে এই স্কোয়াড নিয়ে, এবং অনেকেই ডিবেট করছিল যে ডিফেন্স লাইনে স্পেশালি তারা নিতে পারতো অনেক প্লেয়ার যারা ব্রাজিলের ন্যাশনাল, যারা ব্রাজিলের এখনও ইউরোপ যায়নি, নট লাইক ডানিলো বা অ্যালেক্সান্দ্রো, যাদের নিয়ে আমরা বলি এখানে অনেক প্লেয়ার্স আছে যারা ইউরোপে খেলে, এখন বাইরে চলে গেছে টুয়ার্ডস রিটায়ারমেন্ট এজ, তারা আল আহলিতে খেলতেছে। তোর প্রশ্ন ছিল যারা কি নিতে পারতো না ইয়াঙ্গার কাউকে যারা ব্রাজিলে খেলছে? তো এর একটা রিজনিং ছিল, কারণ যদি আমরা দেখি টিমস লাইক কলম্বিয়া, টিমস লাইক আর্জেন্টিনা, যখন তারা সাকসেস পেয়েছে, তারা কিছু প্লেয়ার্স নিয়েছে তাদের ওন লিগ থেকে, ইয়াং প্লেয়ার যারা স্টার হয়ে যায় ওয়ার্ল্ড কাপের পর, এবং সেই ব্রাজিলিয়ান প্লেয়ার সাধারণত বেশি দেখা যায় এই লোকাল প্লেয়ার্সদের মধ্যে। তো এটা ছিল মেইন পয়েন্ট অফ কনসার্ন। কিন্তু আমার মনে হয় এখানে ডিফেন্স লাইন চুজ করতে গিয়ে মেইন অ্যাসপেক্ট যা কনসিডার করেছে অ্যানচেলত্তি, সেটি হলো এক্সপিরিয়েন্স উইথ দ্য ন্যাশনাল সাইড। সে কখনো রিস্ক নেয়নি। অনেক ইয়াং প্লেয়ার্স ছিল যারা ব্রাজিল ক্যাম্পে কিছু মিনিটস পেয়েছিল, কিন্তু তাদের ওয়ার্ল্ড কাপে নিয়ে রিস্ক নেয়নি। একটা ডিফেন্সিভ ব্যাকআপ যেটা আমার মনে হয় ইউজফুল হতে পারতো ব্রাজিলিয়ার জন্য, দ্যাট ইজ গোয়িং টু বি ব্রিমার। এখন এই সিজনে ইউভেন্টাসে যদি তুমি দেখো ইন্ডিভিজুয়াল খারাপ ছিল না, তার ইন্টারসেপশন, স্ট্যাটস, ডিফেন্সিভ ডুয়েল, উইন পার্সেন্টেজ, এগুলো বল কমফোর্টেবল এবং অনেকটা সিমিলার মার্কিনোসের মতো। এখন মার্কিনোসের অন বল অ্যাডভান্টেজ বেশি, কারণ সে পিএসজিতে খেলে। ব্রেমার পায় না সেটা, কারণ সে অ্যাডভান্টেজ পায় না সেটা, কারণ সে সিরিয়াতে খেলে ইউভেন্টাসের সাথে। এবং ইউভেন্টাস এমন খেলে যেন ড্র করার জন্য খেলে তারা। তো ডিফেন্ডার ইনক্লুশন গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় সে বেঞ্চ থেকে ক্রুশাল হবে যদি রিপ্লেস করতে হয় মার্কিনোসকে। কিন্তু 27 বছরের রোজার ইভানেস 3 বছর আগে রোমা থেকে আল আহলিতে গেছে, তারপর থেকে তেমন স্ট্যান্ড আউট কোনো পারফরমেন্স সে দেয়নি। যত দেখেছি ইন্টারনেটে তেমন কিছু পাইনি যে স্ট্যান্ড আউট করে ব্রেমারের মতো বা অন্যদের মতো। তো আমার মনে হয় এটা এমন প্লেয়ার যাকে অ্যাভয়েড করা যেত, কিন্তু এটা জাস্ট ব্যাকআপ নাম, প্রবাবলি খেলবেও না ওয়ার্ল্ড কাপে। আর আমাদের সারপ্রাইজ দিতে পারে সেটা হলো ফুলব্যাক পজিশন, যেখানে আমাদের বেশি ফোকাস করতে হবে এখন ইবানেজ কে নেওয়ার। একটা সুবিধা হলো সে রাইট ব্যাকেও খেলতে পারে, যদিও সাধারণত তারা ওয়েসলেকে রাইট ব্যাকে খেলায়, কিন্তু ইবানেজ ডেপথ দেয়। এখন বুঝতে পারছি কেন তাকে নেওয়া হয়েছে, কিন্তু প্রেফার্ড ফুলব্যাক সাধারণত অ্যালেক্সান্দ্রো এবং ওয়েসলেকে খেলানো হবে। তো যদি তারা প্রতি ম্যাচ স্টার্ট করে সারপ্রাইজ হব না, কারণ এটা ডেপথের ব্যাপার, কারণ তাদের অনেক রানিং করতে হবে। এখন আমরা কথা বলবো মিডফিল্ড নিয়ে, যেখানে আমার অনেক কোয়েশ্চেন থাকবে। তারা নিয়েছে ব্রুনো গুইমারেস ফ্রম নিউক্যাসেল, ক্যাসেমিরো ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড, ডানিলো ফ্রম বোটাফোগো, ফ্যামিনো ফ্রম আল ইত্তিহাদ এবং লুকাস পাকুয়েতা ফ্রম ফ্লামিঙ্গো, এডারসন ফ্রম অ্যাটলান্টা। একটা কথা অনেস্টলি আমার মনে হয় কার্লো আনচেলত্তি ফ্লামিঙ্গো এর মেসেজ স্প্যাম করেছে, যেন অন্য কিছুই দেখেনি সে।
পাকুয়েতা পুরো সিজন ইনজুর থেকেও নেওয়া হয়েছে, আমি জানি না কিভাবে পারফর্ম করছে। ফ্যাবিনো আছে, হাউ দ্য হেল ফ্যাবিনো এখনও ফুটবল খেলতেছে কিনা সেটাই তো আমরা জানতাম না। অ্যান্ড্রে সান্তোস ফ্রম চেলসি, 22 বছর বয়সের ইয়াং প্লেয়ার, তাকে নেওয়া যেত, বেঞ্চ থেকে এনার্জি দিতে পারতো, কম্পোজার দিতে পারতো। চেলসিতে খেলেছে, আমি জানি সিজন তার ভালো যায়নি, কিন্তু ইউ পিক ফাকিং ফ্যাবিনো। অ্যাঞ্চেলত্তি ইজিলি হচ্ছে অ্যান্ড্রে সান্তোসকে নিতে পারতো ওভার ফ্যাবিনো, বা হচ্ছে যদি আমরা দেখি এখানে জোয়া পেদ্রো বা গ্যাব্রিয়েল সারাকে নেওয়া যেত। আমার মনে হয় গ্যাব্রিয়েল সারা ডেফিনেটলি নেওয়া উচিত ছিল ফ্যাবিনো এর বদলে, কারণ ফ্যাবিনো রিসেন্ট ম্যাচেসে ইমপ্রেস করেনি। এখানে মনে হচ্ছে সিনিয়রিটি এর কারণে প্লেয়ার্স নেওয়া হয়েছে শুধু এক্সপিরিয়েন্সের জন্য, কিন্তু ভাই এক্সপিরিয়েন্স তোমার কাছে ক্যাসেমিরো আছে, সে উইনার, কিন্তু শুধু এই ধরনের প্লেয়ার দিয়ে হবে না। রিসেন্ট ওয়ার্ল্ড কাপ উইনার্সদের টেমপ্লেট যদি দেখো তোমরা, তাহলে বুঝতে পারবা তারা নিয়েছে গ্রিটি প্লেয়ার্স যারা ফিজিক্যাল মিনিট দিতে পারে, কারণ শেষে গেম হলো গোল না খাওয়া। এখানে ব্রাজিল স্ট্রাগল করবে, স্ট্যাটিস্টিক্যালিও দেখবো তারা কোথায় ল্যাক করছে। মিডফিল্ড সিলেকশন খুব কোয়েশ্চেনেবল, মোস্ট প্রবাবলি ব্রুনো গুইমারেস এবং ক্যাসিমিরো স্টার্ট করবে প্রতি ম্যাচেই, কারণ বাকি প্লেয়ার্স অ্যাটাকার্স হিসাবে খেলবে। বেঞ্চ থেকেও ট্রাস্টওয়ার্দি অপশনস নেই, মিড ওয়ার্ল্ড কাপ চেঞ্জে যেগুলো ম্যাচ ঘুরিয়ে দেয় ব্রাজিল সেটা নেই। এখন অ্যাটাক যেখানে তুমি ফিঙ্গার্স ক্রস করবে, এনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, নেইমার, ইগোর থিয়াগো, মাথিয়াস কুনহা। আমি পার্সোনালি মনে করি মাথিয়াস কুনহা বেস্ট প্লেয়ার হতে পারে যদি তাকে নাম্বার 10 বা স্ট্রাইকার খেলানো হয়, কিন্তু তাকে স্ট্রাইকার খেলানো উচিত, কারণ নেইমারকে নাম্বার 10-এ খেলানো লাগবে। তার শুটিং রেঞ্জ এবং ভ্যারাইটি অফ গোলস ইনসেন, সে গেম চেঞ্জার হতে পারে। এবং এখন যদি আমরা কথা বলি রাফিনা ফ্রম বার্সেলোনা, ভিনিসিয়াস জুনিয়র ফ্রম রিয়াল মাদ্রিদ, রুইস হ্যান্ড্রিক ফ্রম সান্তোস। এখন স্টার্টিং লাইন আপ ইম্পর্টেন্ট। নেইমার ইনজুর থাকতে পারে, ফ্রেন্ডলিস মিস করবে, ওয়ার্ল্ড কাপের শুরুর ম্যাচও মিস করবে করবে হয়তো। তো নেইমারের বড় রোল নাও থাকতে পারে, বেঞ্চ থেকে আসতে পারে, লেটার নকআউটে স্টার্ট করতে পারে, কিন্তু মেইন অ্যাটাকার্স হওয়া উচিত রাফিনা, ভিনিসিয়াস, ইগোর থিয়াগো অ্যান্ড ম্যাথিয়াস কুনহা। অ্যানচেলত্তি অ্যাটাকার্সদের নিয়ে ম্যাজিক করতে পারে, রিয়াল মাদ্রিদে যেমন করেছে। সো অ্যাটাক নিয়ে ইস্যু না, প্রবলেম হলো ডিফেন্স। পানামা এর বিরুদ্ধে 6-2 জিতেও ডিফেন্সিভ হরিবল ছিল তারা। ব্রাজিল 20টা শুটস নিয়েছিল, 12টা টার্গেটে ছিল, কিন্তু পানামাকে 16টা শট নিতে দিয়েছিল, যেখানে তাদের 9টা অন টার্গেট ছিল। বিগ চান্স দেয়নি, কিন্তু নিজে 6টা চান্স ক্রিয়েট করেছিল। অ্যাটাক সর্টেড, কিন্তু মিডফিল্ড প্রবলেম, ক্যাসিমিরো ছাড়া কেউ কনভিন্সিং না। ব্রুনো গুইমারেসও টপ লেভেল না, একদম একদম যে টপ রেটেড মিডফিল্ডার সে সেরকম না, কিন্তু গুড গুড মিডফিল্ডার সে। ব্যাকআপ নেই, ইনজুরি হলে শেষ, কারণ মিডফিল্ডে কোনো রকম আমি কোয়ালিটিফুল ব্যাকআপ দেখতেছি না। কি ক্যাসিমিরো এবং গুইমার্সের মধ্যে যদি কেউ একজন ইনজুর্ড হয়, দে আর ডেড। গ্রুপে মোরক্কো, স্কটল্যান্ড এরা ইজি না, মোরক্কো বিগ টিম। আমরা লাস্ট সিজন দেখেছি তারা পর্তুগালকে হারিয়েছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, তাই মোরক্কোকে দেখে খেলতে হবে, এবং তাদের ওপেনারই মোরক্কোর সাথে। স্কটল্যান্ড ডেঞ্জারাস আন্ডারডগ। ব্রাজিল গ্রুপ টপ করবে গ্যারান্টিড না, শেষে নেইমার জুনিয়র, এটা ইমোশনাল কথা। এই নেইমার জুনিয়রকে নিয়ে বেশি বাড়াবাড়ি করার এখানে আর অপশন নেই। যদি নেইমার 1%ও ফিট থাকে, সেটাই ব্রাজিলের জন্য প্লাস পয়েন্ট। নেইমার নাম্বার 10, ভিনিসিয়াস প্লাস, রাফিনা পাশে থাকবে উইঙ্গে, কুনহা সামনে, ক্যাসিমিরো পিছনে, এবং ব্রুনো গুইমারেস আর ক্যাসিমিরো পুরো মিডফিল্ডকে হচ্ছে তারা সাপোর্ট দিতে পারেন অ্যাটাকারদের। নেইমারের ক্রিয়েটিভিটি আন্ডাররেটেড, এটা ইনাফ অ্যাটাকিং পাওয়ার। নেইমার হচ্ছে ক্রিয়েটিভ মনস্টার, অ্যাটাকার্সরা তাকে দিয়ে ফিস্ট করতে পারে। তোমাদের কি মনে হয় ব্রাজিল কতদূর যেতে পারে? সেমিফাইনালস, ডিপ রান? কমেন্টে বলো। নেক্সট ভিডিওতে কি দেখতে চাও সেটাও কমেন্টে বলে দিও। টিল দেন, পিস আউট, স্টে সেফ, বাই বাই।